হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে কয়েকদিন পর আবার নতুন করে হাজির হাজির হলাম। তো আজকে যে বিষয়টি তোমাদের সামনে আমি কথা বলবো সেটি হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান। আর গাণিতিক পদার্থবিজ্ঞানের আজকে যে টপিকসটি তোমাদের সাথে নিয়ে সাজিয়েছি সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়? যে আমরা অবজেক্টিভের ক্ষেত্রে এবং অ্যাডমিশনের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখি সেটি হচ্ছে যে শর্টকাট মেথডে কিভাবে কোনো গাণিতিক অংশ সহজেই সমাধান করতে পারি। তো আজকে কিভাবে আমরা একদম দেখেই, অর্থাৎ 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডের মধ্যেই কিভাবে আমরা শর্টকাট ম্যাথগুলো সমস্যার সমাধান করতে পারি সেই বিষয়গুলি তোমাদের সাথে নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা ক্লাসে মনোযোগ দেই। তো আজকে যে বিষয়টি প্রথম তোমাদের সাথে কথা বলবো সেই হচ্ছে যে বন্দুকগুলি। এই বিষয়টি তোমরা 9-10-এ পড়ছো, তারপরে আজকে আমি বিষয়টি বলতেছি। কোশ্চেনটি হলো যে একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে 1 মিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হারায়, তাহলে গুলিটি দেওয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করতে পারবে? এটি হচ্ছে 1 সেকেন্ডের মধ্যেই আমরা অ্যান্সার বলে দিতে পারি। প্রথমে আমরা অ্যান্সারটি লিখি, বা অ্যান্সার না লিখে যদি বলে দিতে চাই যে কি হবে সেটাও বলতে পারি, সমস্যা নাই। কিন্তু আমি তোমাদের আগে লিখেই কোশ্চেনটা বলি। দেখো, কোশ্চেনটা হচ্ছে যে একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে 1 মিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে যায়, তাহলে গুলিটি আর কত দূর প্রবেশ করতে পারবে? তাহলে কি লিখলাম? যে একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে 1 মিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে যায়, তাহলে গুলিটি আর কত দূর প্রবেশ করতে পারবে? অ্যান্সারটা হচ্ছে S2 সমান S1/3। তার মানে কথার হচ্ছে 1 মিটার/3। তার মানে S2 = 0.333 মিটার, অর্থাৎ 3/1 তাহলে দেখো, আমরা কিন্তু এত বড় একটা কোশ্চেন আমরা 1 সেকেন্ডে অ্যান্সার বলে দিলাম। কিরকম? যে আমরা হিসাব করছি শুধুমাত্র প্রথমে কত দূরত্ব গেল। প্রথমে গেল হচ্ছে 1 মিটার, তাহলে পরবর্তী দূরত্ব যেটা যাবে সেটা হচ্ছে 3/1, অর্থাৎ পরবর্তী দূরত্ব পূর্বের দূরত্বের 3/1 হবে। এখন কোশ্চেন হলো যে কখন এই সমস্যার সমাধানটা আমরা করতে পারবো? এই সমস্যার সমাধান আমরা তখনই করতে পারবো যখন কোশ্চেনে বলা থাকবে যে বেগ অর্ধেক হয়ে যায়। এই কথাটি যদি বলা থাকে, যদি বেগ অর্ধেক হয়ে যায়, তাহলে যদি বেগ অর্ধেক না হয়ে যদি অন্য কোনো মান হয় তাহলে আমরা কি করব? যদি অর্ধেক বেগ না হয়ে যদি অন্য কোনো মান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য মান হবে। কিন্তু আমাদের অর্ধেকের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে পরবর্তী দূরত্ব আগের দূরত্বের 3/1, অর্থাৎ S1/3 = S1 এর মান দেখো 1 মিটার/3, তার মানে 0.333 মিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা দেখি আসলে অ্যান্সারটি কিভাবে হলো, অথবা যদি অর্ধেক না বলে পরবর্তী যদি অন্য অংশ বলে, অন্য কোনো ভাগ বলে, তাহলে আমরা কিভাবে করতে পারি সেই অংশটা আমরা দেখি। তাহলে আমরা পরবর্তী যে কোনো সমস্যার সমাধান বা এই জাতীয় যে কোনো সমস্যার সমাধান আমরা সহজেই করতে পারবো। তাহলে আমরা অ্যান্সারটা দেখি কিভাবে হয়। এটা আমরা একটা চিত্র আঁকি। দেখো, চিত্রটা হলো, যেহেতু দুইটা অংশে আমরা চিত্র আঁকলাম। একটা হলো এ অবস্থান, এটা বি অবস্থান, এটা হলো সি অবস্থান। তো এ অবস্থানের যে বস্তুটা ছিল সেই বস্তুটার আদি বেগ হলো v0, কারণ এখানে v0 এর মান দেওয়া ছিল না।
তাহলে ভি নট বেগে যাত্রা শুরু করলো। তাহলে ভি নট বেগে যাত্রা শুরু করলো। তো এ থেকে বি পর্যন্ত এর দূরত্ব হলো S1, যার মান হলো 1 মিটার। যাওয়ার পরে এইখানে যে বেগটা হয়েছে সেটা V1 ইকুয়াল টু আগে যা ছিল তার অর্ধেক। এখন আমি ধরে নিচ্ছি এখানে ভি নট ইন্টু 1/n, 1/n অংশ হলো। তাহলে এখানে 1/n অংশ মানে হাফ যদি হয় তাহলে n এর মান হবে 2, তাহলে 1/2। যদি এখানে 1/3 অংশ হয় তাহলে কি হবে, 1/3 অংশ হলে 1/3 এই অনুসারে হবে। তাহলে আমি কত অংশ হবে সেটা না জেনে আমি লিখলাম কত, লিখলাম হচ্ছে 1/n। তাহলে এখানে দেখো, তাহলে এখানে ভি নট আর এখানে হচ্ছে V1 ইকুয়াল টু কি হবে, ভি নট ভাগ n। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো S1। তাহলে ত্বরণ কত সেই মানটি আমরা আগে এখান থেকে বের করব, যে এই অবস্থায় ত্বরণ কত। তাহলে এই অবস্থায় যদি ত্বরণ বের করতে চাই তাহলে আমাদের সূত্র কি হবে, সূত্র হবে V1 স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2a S1। তাহলে দেখো V1 স্কয়ার সমান সমান কি হবে, ভি নট স্কয়ার প্লাস 2a S1। তাহলে আমরা যদি দেখি তাহলে V1 এর মান কত, V1 এর মান হলো ভি নট ভাগ n তার উপর স্কয়ার সমান হচ্ছে ভি নট স্কয়ার প্লাস 2a S1। তাহলে আমরা যদি লিখি তাহলে এখান থেকে হবে ভি নট স্কয়ার ভাগ n স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2a S1। তারপর কি হবে, তারপরে যদি আমরা এখান থেকে সাজাই তাহলে হবে 2a S1 সমান এই অংশটা ওই পাশে যদি চলে আসে তাহলে কি হবে, এখানে ভি নট স্কয়ার ভাগ n স্কয়ার আর হচ্ছে মাইনাস ভি নট স্কয়ার। তাহলে কত হলো 2a S1 সমান এখানে হলো n স্কয়ার আর এখানে হবে n ভি নট স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ইন্টু n স্কয়ার। তাহলে আমরা এখান থেকে এর মানটা বের করব। এর মানটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ভি নট স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার এন স্কয়ার আর হচ্ছে এখানে যদি 2s1 তাহলে n স্কয়ার আর হলো 2a s1 এই অংশটা হচ্ছে এর মান। তাহলে এর মানটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভি নট স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার এন স্কয়ার টু এন স্কয়ার 2s1। এখান থেকে যদি আমরা কমন নেই, কি কমন নেব, যদি মাইনাস এন স্কয়ারটাকে ভি নট স্কয়ারটাকে কমন নেই তাহলে মাইনাস ভি নট স্কয়ার যদি কমন নেই তাহলে কি হবে দেখো, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে মাইনাস ভি নট স্কয়ার যদি কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে এন স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এন স্কয়ার 2s1। এটা হচ্ছে এর মান। তাহলে আমরা যেটা দেখতেছি এই ত্বরণে বস্তুটি সামনের দিকে চলতেছে। তো এই অবস্থায় বস্তুটি সামনের দিকে যদি চলতে থাকে তাহলে কি অবস্থা হবে, তাহলে যদি আমরা পরবর্তী অংশের কথা বিবেচনা করি তাহলে পরবর্তী অংশের বিবেচনায় কি হবে দেখো, তাহলে এর মান আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা যে এ সমান হচ্ছে মাইনাস ভি নট স্কয়ার ইন্টু এন স্কয়ার মাইনাস 1 আর এন স্কয়ার 2s1। তো এখন পরবর্তীতে বস্তুটি বি থেকে সি পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা হলো s2 আর এখানে এসে বস্তুটি থেমে যাবে। তাহলে থেমে যাওয়ার জন্য শেষ বেগ হচ্ছে v2, এর মান হলো 0। এবার যদি আমরা v1 এবং v2 এই দুটার সাপেক্ষে চিন্তা ভাবনা করি, এই দুটার সাপেক্ষে চিন্তাধারা করলে তাহলে কি হবে, তাহলে এখান থেকে দেখো, তাহলে এখান থেকে লিখবো হচ্ছে v2 স্কয়ার সমান কি হবে v1 স্কয়ার প্লাস 2a/s2। তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করব যেহেতু শেষ বেগের মান 0 তাহলে শেষ বেগের মান 0 স্কয়ার সমান সমান v1 স্কয়ার প্লাস 2a/s2। তাহলে আমরা এখান থেকে এই অংশটাকে এই পাশে আনলে কত হবে 2a/s2 সমান এখান থেকে হবে v1 স্কয়ার, v1 এর মান কত v0 ভাগ n, তাহলে v0 স্কয়ার ভাগ n স্কয়ার। তাহলে লক্ষ্য করলে দেখা যাবে -2 ইন্টু, এবার আমরা এখান থেকে যে এর মানটা লিখে রাখছিলাম সেই এর মানটা বসাই দেব। এর মানটা কি, এর মানটা হলো -v0 স্কয়ার আর কি, আর হচ্ছে এখানে হলো n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n স্কয়ার আর কত 2s1 আর এখান থেকে আমরা যেটা দেখতেছি সেটা হলো v0 স্কয়ার ভাগ n স্কয়ার। তো এখান থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে যেটা দেখা যাবে সেটি হচ্ছে দেখো যে এখানে n স্কয়ারটা কেটে যাবে
মাইনাস মাইনাস কেটে যাবে, একটু কেটে যাবে। তাহলে ডান পাশে যে মানটি আমরা পাবো সেটি হচ্ছে এরকম, যে উপরে থাকতেছে হচ্ছে s2, তাহলে n স্কোয়ার ইন্টু s2 মাইনাস 1 ডিভাইডেড বাই, এখানে থাকবে হলো s1 সমান, ডান পাশে কিছুই থাকবে না, 1 থাকবে। তাহলে এখান থেকে এটা n স্কোয়ার, আর এখানে ছিল কত, এখানে ছিল s2। তাহলে আমরা এখান থেকে যেটা দেখবো, তাহলে s2 সমান কি হবে, s2 সমান তাহলে s1 হলো উপরে আর নিচে হবে n স্কোয়ার মাইনাস 1। এই হচ্ছে আমাদের লাস্ট সূত্র, s2 সমান s1 নিচে n স্কোয়ার মাইনাস 1। এখন কোশ্চেনটি আমরা কি বলেছিলাম, কোশ্চেনটি বলেছিলাম বেগের মান অর্ধেক হয়ে যাবে। তাহলে বেগের মান যদি অর্ধেক হয়ে যায়, তাহলে এবার আমরা মূল বিষয়টা যেটা সেটা চলে আসলাম, সেটি হচ্ছে s2 ইকুয়াল টু s1 ভাগ n স্কোয়ার মাইনাস 1। এটি হচ্ছে আমাদের মূল সূত্র হিসেবে ব্যবহার করব। তাহলে দেখো আমরা এখানে বলছিলাম বেগ অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 1/n ইকুয়াল টু 1/2, বলছিলাম n এর মান 2 হবে। তাহলে 1/n ইকুয়াল টু 1/2 যদি হয়, তাহলে n ইকুয়াল টু কত হবে, 2। তাহলে আমরা যদি এখানে n এর মান 2 বসাই, তাহলে দেখো কি হয়, তাহলে s2 সমান সমান হবে s1 নিচে কত হবে, 2 এর উপর হোল স্কয়ার মাইনাস 1, উপরে ছিল 1 মিটার ভাগ 4 মাইনাস 1 ইকুয়াল টু 3। এই যে দেখো আমরা যে প্রথম বলছিলাম সেই অ্যান্সারটা অটোমেটিকলি এখানে চলে আসছে, এখানে 1 মিটার ভাগ 3। এখন কোশ্চেন হলো, যদি কোশ্চেন বলে যে বেগের মান 1/3 হয়ে যায়, যে 1 মিটার যাওয়ার পরে বেগের মান 1/3 হয়, তো যদি বেগের মান 1/3 হয় এই কথা যদি বলে, তখন আমরা তাহলে কি লিখবো, 1/3 ইকুয়াল টু 1/n। তাহলে এখান থেকে হবে n ইকুয়াল টু 3। তাহলে আমরা n এর মান এখানে 3 বসাবো, তাহলে n এর মান 3 বসালে 3 এর উপর হোল স্কয়ার মাইনাস 1, তার মানে 9 মাইনাস 1 8, তাহলে 8 ভাগের 1 ভাগ হবে। এইভাবে আমরা এই সূত্রের সাপেক্ষে, অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাটি তোমাদের বললাম সেই কথাটির মূল ব্যাখ্যা যেটা আসলো, যে কোনো অংশের জন্য বা যে কোনো সূত্রের জন্য বা যে কোনো বিষয়ের জন্য আমরা এই অর্ধেক হয় বা 1/3 হয় এই অংশটা যদি খেয়াল রাখি, তাহলে আমাদের মূল সূত্র হবে s2 সমান s1 নিচে হবে n স্কয়ার মাইনাস 1। n এর মান 2 3 4 যে কোনো মান হবে, অর্থাৎ 1/2 অংশ হয় অথবা 1/3 হারায়, যেভাবে বলুক না কেন, তবে এখানে n এর মানটা হবে কতটুকু অংশ থাকলো সেটা সাপেক্ষে হিসাব করতে হবে। এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা তোমাদের বিভিন্ন রকম অ্যাডমিশন টেস্টে বা বিভিন্ন জায়গাতে আসতে পারে, সেটা একটা তোমাদের থাকলো। এবার 2 নম্বর আরেকটি কোশ্চেন বলতেছি, যে একটি ট্রেন সমতরণে চলবে আর একটি গাড়ি সমবেগে চলবে, দুটি এক স্থান থেকে যাত্রা শুরু করবে। যদি এক স্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে ট্রেনটি কতক্ষণ পর বা কত দূরত্ব অতিক্রম করার পর বাসকে অতিক্রম করবে, এই বিষয়টি যদি থাকে তাহলে আমরা কিভাবে করব। তাহলে কোশ্চেনটি লেখো, কোশ্চেনটি হচ্ছে একটি ট্রেন স্থির অবস্থান থেকে, 2 নম্বর সমাধান বলতেছি, যে 2 নম্বর সমাধান বলতেছি, একটি ট্রেন স্থির অবস্থান থেকে, একটি ট্রেন স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। মনে হয় দেখার একটু সমস্যা হচ্ছে, আমি আর একটু নিচে লিখি, যে একটি ট্রেন স্থির অবস্থান থেকে, একটি ট্রেন স্থির অবস্থান থেকে, একটি ট্রেন স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে চলতে আরম্ভ করলো, ঠিক একই সময়ে 100 মিটার পার সেকেন্ড সমবেগে
একটি বাস ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো। তাহলে ট্রেন গাড়িটিকে কতক্ষণ পর অতিক্রম করবে? তাহলে আমরা কি দেখতেছি, একটি ট্রেন স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে আরম্ভ করলো। ঠিক একই সময়ে 100 মিটার পার সেকেন্ড সমবেগে একটি বাস ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো। তাহলে ট্রেন গাড়িটিকে কতক্ষণ পর অতিক্রম করবে? তাহলে এটা যদি আমরা একটা চিত্র আঁকি, তাহলে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত দুটা বিষয়, একটা হলো ট্রেন আর একটা হলো বাস। তাহলে এইখানে উপরেটা হলো ট্রেন। তাহলে ট্রেনের জন্য শর্ত কি, ভি নট ইকুয়াল টু হলো 0 মিটার পার সেকেন্ড, আর এ ইকুয়াল টু কত ছিল, এ ইকুয়াল টু হলো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং বাসের ক্ষেত্রে সমবেগ কি, ভি ইকুয়াল টু 100 মিটার পার সেকেন্ড। এই হলো সমবেগে চলতেছে। তাহলে দুটোই একসঙ্গে চলতেছে। তাহলে অবশ্যই কি হবে, ট্রেন যেহেতু ত্বরণে চলতেছে, যার কারণে ট্রেনটি একটি নির্দিষ্ট সময় পর কি করবে, বাসকে অতিক্রম করবে। তো ট্রেন যে সময় বাসকে অতিক্রম করবে সেই সময়টা হচ্ছে টি, অর্থাৎ টি সময়ের ব্যবধানে ট্রেনকে বাসকে অতিক্রম করবে। আর এই টি সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব হলো এস, অর্থাৎ এই টি সময়ের ব্যবধানে ট্রেন এবং বাস সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা যদি দুইটা পার্টে আমরা দেখি, তাহলে দেখো ট্রেনের জন্য কি হবে, ট্রেনের জন্য সূত্র কি হবে, ট্রেনের জন্য হলো এস ইকুয়াল টু ভি নট টি প্লাস কি হবে, হাফ এ টি স্কোয়ার। যেহেতু ভি নট এর মান 0, তাহলে এখান থেকে হবে হাফ এ টি স্কোয়ার। তার মানে এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, এটা কার জন্য হলো, এটা হচ্ছে ট্রেনের জন্য হলো। আর বাসের জন্য কি হবে, তাহলে এখানে যদি আমরা বাসের জন্য লিখি, তো বাসের জন্য হবে এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখান থেকে আমরা দেখো, তাহলে এস ইকুয়াল টু পাইতেছি হাফ এ টি স্কোয়ার, আর এস ইকুয়াল টু হলো ভিটি। তাহলে এই দুটাই হচ্ছে এস এর মান। যেহেতু দুটাই এস এর মান এবং দুটা দূরত্ব সমান, তাহলে অবশ্যই হাফ এ টি স্কোয়ার ইকুয়াল টু ভিটি হবে। তাহলে হাফ এ টি স্কোয়ার ইকুয়াল টু যদি ভিটি হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখবো, দেখো এখান থেকে লিখবো হচ্ছে হাফ এ টি স্কোয়ার ইকুয়াল টু হলো ভিটি। তাহলে এখন টি এখানে আছে দুইটা, এখানে আছে একটা, যদি টি দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে এ টি ইকুয়াল টু কি হবে, 2v। তাহলে টি ইকুয়াল টু কি হবে, টি ইকুয়াল টু 2v ভাগ এ। এটাই হলো আমাদের মূল সূত্র। যদি একটি গাড়ি বা একটি ট্রেন সমতরণে চলে, আরেকটি হলো সমবেগে চলে, তাহলে সমবেগ এবং সমতরণের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, যে একই সময় বা কত দূরত্ব অতিক্রম করবে বা কত সময় পর ট্রেন গাড়িকে অতিক্রম করবে, তাহলে আমরা সূত্র কি মনে রাখবো, টি ইকুয়াল টু 2v ভাগ এ। টি ইকুয়াল টু 2v ভাগ এ। তার মানে এখান থেকে আমরা টি ইকুয়াল টু দেখো 2 ইন্টু ভি এর মান কত বেগে চলতেছিল, এই যে 100 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, তাহলে এখান থেকে লিখবো 100 মিটার পার সেকেন্ড। আর এর মান কত ছিল, এর মান ছিল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কি হবে, টি ইকুয়াল টু হবে 20 সেকেন্ড। তাহলে আমাদের যদি এরকম কোনো বিষয় থাকে যে একটা ট্রেনের সমান্তরালে চলতেছে, আর একটা বাস, দুটাই সমান্তরাল চলতেছে, একটি চলতেছে ত্বরণ নিয়ে, আরেকটি চলতেছে সমবেগে, তাহলে আমাদের যে সূত্রটি হবে সেই সূত্রটি হলো টি ইকুয়াল টু 2v ভাগ এ। টি ইকুয়াল টু 2v, অর্থাৎ 2 ইন্টু সমবেগ ভাগ ত্বরণ, 2 ইন্টু সমবেগ ভাগ ত্বরণ। এর সাপেক্ষে আমরা এই জাতীয় যে কোনো অঙ্ক করতে পারবো। এখানে মান যে কোনো কিছুই হতে পারে। তাহলে আমাদের মনে রাখার যে বিষয়টি হলো সেটি হচ্ছে কি, যে 2 ইন্টু সমবেগ
টু ইন্টু বেগ ভাগ ত্বরণ। এটি যদি আমরা মনে রাখি তাহলে আমরা সমীকরণের সমাধান সহজে করতে পারবো। এইটি ছিল একটি আমাদের সমস্যা। আরেকটি সমস্যা দেখো, 3 নম্বর সমস্যা বলতেছি। 3 নম্বর সমস্যাটা হলো এরকম যে 22 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টিকারী 22 মন্দন সৃষ্টিকারী বল প্রয়োগ করে একটি গাড়ি 44 মিটার দূরে থামানো হলো। গাড়িটির আদিবেগ কত? গাড়িটির আদিবেগ কত? এই হলো আমাদের কোশ্চেন। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা আমরা কিভাবে বলবো? 1 সেকেন্ডে দেখি আমরা কিভাবে বলতে পারবো যে এরকম কোশ্চেনের অ্যান্সার কি হবে। তো লক্ষ্য করি, এখানে আছে মন্দন, যার মান হলো 22। মন্দনের মান হচ্ছে 22 এবং অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 44। তো বিষয়টি যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলেই লক্ষ্য করবা যে এখানে 22 হলো মন্দন আর 44 মিটার দূরত্ব, এটা হচ্ছে ডবল, অর্থাৎ মন্দনের ডবল হচ্ছে দূরত্ব। তো যদি কোনো মন্দনের ডবল যদি দূরত্ব হয় এবং গাড়িটি যদি থেমে যায় তাহলে আদিবেগটা হবে অবশ্যই দূরত্বের সমান, অর্থাৎ 44 মিটার পার সেকেন্ড। একদম মুখস্থ অ্যান্সার। কি বলতেছি যে মন্দনের ডবল যদি দূরত্ব হয় তাহলে আদিবেগটা হবে দূরত্বের সমান। কিভাবে হবে সেই বিষয়টি যদি আমরা এখন দেখি তাহলে অ্যান্সারটা আমি বলে দিলাম, অ্যান্সারটা হবে 44 মিটার পার সেকেন্ড। কিভাবে বুঝেছি? এবার আমরা দেখো এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে এই অংশ যদি হিসাব করি তাহলে দেখো আদিবেগ হলো v0, এর মান হচ্ছে, যদি আমরা মাইনাস লিখি তাহলে এখানে আর সূত্রে মাইনাস লিখতে হবে না, তাহলে এখানে 22 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর হচ্ছে ভি এর মান 0, কারণ এখানে থেমে যাবে এই কথা বলা হয়েছে, যেহেতু থেমে যাবে এই কথা বলা হয়েছে যার কারণে 0। আর এখান থেকে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু হলো 44 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সূত্রটা লিখি তাহলে সূত্রটা কি হয় দেখো, ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as। যেহেতু আমরা এখানে দূরত্ব প্লাস ত্বরণ প্লাস হিসাবে ধরছি যার কারণে আমরা এখানে মাইনাস ধরবো। তাহলে এখানে দেখো ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস 2as, যেহেতু মন্দন বলছি যার কারণে সূত্র এখানে মাইনাস লিখলাম। যদি আমি এখানে এর মান মাইনাস লিখতাম তাহলে এখান থেকে ত্বরণের মানের জন্য সূত্র লিখতাম প্লাস। তাহলে এবার দেখো এটা 0 সমান সমান কি হবে, ভি নট স্কয়ার মাইনাস 2as। তাহলে এখান থেকে ভি নট স্কয়ার ইকুয়াল টু হবে 2as, তার মানে ভি নট ইকুয়াল টু হবে √2as। এই হলো আমাদের আদিবেগের জন্য সূত্র। তো এই জায়গায় হলো আমাদের মজার বিষয়টি, খেয়াল করো যে কেন বললাম ডবল হবে। তাহলে 2 ইন্টু এর মান ছিল 22 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু এস এর মান হলো 44 মিটার। তাহলে দেখো যে এর ডবল বলেছিলাম, এটা আমি যে মন্দনের ডবল 44 বলছি, তাহলে এইখানে 22 এখানে 44, তার মানে এর ডবল এটা। যেহেতু এর ডবল এটা, এখন যদি এই 2 দিয়ে আমি এখানে গুণ করি তাহলে এখানেও 44 হবে। তো এই 44 আর এখানে 44, তাহলে রুটের স্কয়ার, তার মানে অবশ্যই ভি নটের মান কত হবে, 44 মিটার পার সেকেন্ড হবে। তাহলে যদি আমরা এরকম ক্ষেত্রে কখনো অংশ দেখি যে এখানে যে দূরত্বটা সেটা মন্দনের ডাবল, তাহলে একদম এক বাক্যে আমরা লিখে দিব যে আদিবেগটা মান হবে কত, আদিবেগের মানটা হবে যে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বের সমান। আর যদি তোমাদের এই মানটা একই রকম দেওয়া না থাকে তাহলে সরাসরি সূত্র আমরা মনে রাখবো ভি নট ইকুয়াল টু √2as। এটা আমরা এক বাক্যে হিসাব করব, ভি নট ইকুয়াল টু √2as যদি অন্য কোনো মান দেওয়া থাকে। আর যদি আমাদের সরাসরি
ডবল অর্ধেক থাকে তাহলে আর ক্যালকুলেশন করারই তোমাদের দরকার হবে না, সরাসরি দূরত্বের সমান আদিবেগ লিখলেই চলবে। এটি হচ্ছে আরেকটি গাণিতিক সমস্যার সমাধান। পরবর্তী অংশ যদি আমরা দেখি, সেটি হচ্ছে যে 25 মিটার পার সেকেন্ড বেগে 25 মিটার পার সেকেন্ড বেগে এবং 20 মিটার পার সেকেন্ড বেগে দুইটি গাড়ি একই সময়ে যাত্রা শুরু করে। তাদের ত্বরণ যথাক্রমে তোর প্রথমটার বেগ হলো 25, পরেরটা হলো 20, আর ত্বরণের মান হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। গাড়ি দুটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছে তাহলে কত সময় ধরে গাড়ি দুটি যাত্রা করেছিল? এটি হলো কোশ্চেন। দেখো, কোশ্চেনটি হলো অনেক বড়, লিখতেই আমার যত সময় লাগছে অ্যান্সার করতে লাগবে মাত্র 1 সেকেন্ড। কিরকম 1 সেকেন্ড? সময়টা হবে এক বাক্যে আমরা হিসাব করব। সহজ কথা বলি, 2 ইন্টু বেগের পরিবর্তন ডিভাইডেড বাই ত্বরণের পরিবর্তন। 2 ইন্টু বেগের পরিবর্তন, তাহলে দুইটা বেগ আছে আর দুইটা ত্বরণ আছে। তাহলে আমরা সূত্র মনে রাখবো 2 ইন্টু বেগের পরিবর্তন ভাগ ত্বরণের পরিবর্তন। তাহলে দেখো 2 ইন্টু ত্বরণের পরিবর্তন, ত্বরণ কয়টা আছে? একটা হলো 4 আর একটা হলো 5, আর একটা হলো বেগ কত আছে? 25 আর 20। তাহলে 25 আর 20 বেগের পার্থক্য কত হবে? 25 থেকে 20 বাদ দিলে উপরে হবে 5, আর নিচে কত আছে? ত্বরণ আছে হলো 5 আর 4, বিয়োগ হবে 1, তার মানে 10 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো? এক বাক্যে 1 সেকেন্ডেই হয়ে যাবে। কিভাবে? উপরে হবে বেগের পরিবর্তন, নিচে হবে ত্বরণের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন মুখে মুখে কত? 25 থেকে 20 বাদ 5, আর নিচে ত্বরণের পরিবর্তন 1, তাহলে 5 গুণ 2 10, তাহলে অ্যান্সার হলো 10। কি অবাক হয়ে গেলা? অবাক হওয়ার কিছু নাই, এটাই হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান। তো আমরা কিভাবে এটা হলো সেটা যদি দেখি, তাহলে দেখো কিভাবে আমরা করলাম। এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি দেখতে চাই, তাহলে যেটা সূত্র হবে যে প্রথম গাড়ির জন্য যদি লিখি, তাহলে এস সমান কি হবে? v0 1t প্লাস হাফ a1 t স্কয়ার। এবং দ্বিতীয় গাড়ির জন্য তাহলে কি হবে? এস সমান v0 2t প্লাস কি হবে? হাফ a2 t স্কয়ার। এই হলো দুটি সমীকরণ। এখন এই দুটি সমীকরণ থেকে যদি আমরা দেখি, তাহলে কি লক্ষ্য করব? তাহলে এস সমান v0 1t প্লাস হাফ a1 t স্কয়ার, এস সমান v0 2t প্লাস হাফ a2 t স্কয়ার। তাহলে দেখো এই দুটার মধ্যে যদি আমরা দেখি, তাহলে দুইটারই বাম পক্ষে এস এর মান সমান। তাহলে দুটাই যদি এস এর মান সমান হয়ে থাকে, তাহলে অবশ্যই ডান পাশের এই দুটির মান পরস্পর কি হবে? এই দুটির মান পরস্পর সমান হবে। তাহলে আমরা যদি এখানে লিখি, তাহলে কি হবে? দেখো v0 t প্লাস কি হবে? হাফ a2 t স্কয়ার সমান v0 1t প্লাস হাফ a1 t স্কয়ার। তাহলে আমরা এই দুটার মধ্যে যদি দেখি, তাহলে দেখো সবগুলোর মধ্যে টি আছে। তো যেহেতু সবগুলোর মধ্যে টি আছে, তাহলে একটা টি যদি বাদ দিয়ে দেই, তাহলে এখানে হবে v0 2 প্লাস এখানে হবে হাফ
এ টু টি সমান এখানে হবে ভি নট ওয়ান প্লাস হাফ এ ওয়ান টি। তাহলে আমাদের এখানে উদ্দেশ্য কি হলো? উদ্দেশ্য হচ্ছে যে ত্বরণগুলোকে একদিকে নিই, তাহলে কি হবে 1/2 এ টু টি মাইনাস 1/2 এ ওয়ান টি সমান ভি নট ওয়ান মাইনাস ভি নট টু। তাহলে আমরা এখানে যদি টি কমন নিই, তাহলে এখান থেকে টি কমন নিলে কি হবে দেখো, 1/t ইন্টু 1/2 কমন, তাহলে এখান থেকে হবে এ টু মাইনাস এ ওয়ান সমান ভি নট ওয়ান মাইনাস ভি নট টু। তাহলে এখান থেকে আমরা যদি লিখতে চাই, তাহলে দেখো টি যদি এই পাশে রাখি তাহলে কি হবে, এ টু ভাগ অবস্থায় ছিল এখানে চলে যাবে 2 ইন্টু, তাহলে এখানে হবে ভি নট ওয়ান মাইনাস ভি নট টু, আর এ টু মাইনাস এ ওয়ান ত্বরণ এখানে চলে আসবে এ টু মাইনাস এ ওয়ান। তাহলে আমি প্রথমেই বলেছিলাম কি হবে সূত্র, 2 ইন্টু বেগের পরিবর্তন, তার মানে ভি নট ওয়ান মাইনাস ভি নট টু, নিচে হবে এ টু মাইনাস এ ওয়ান। তাহলে উপরে হবে বেগের পরিবর্তন, নিচে হবে ত্বরণের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তনকে ত্বরণের পরিবর্তন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সারটা কত সেটা চলে আসবে। তো যদি আমরা ডিটেলস করতে চাই তাহলে এইভাবে আসবে, আর যদি আমরা অবজেক্টিভ একবারে যদি করতে চাই তাহলে আমাদের বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন এই অনুসারে আমাদের সমস্যার সমাধান করতে হবে। এই ছিল আমাদের 4 নম্বর কোশ্চেন। এবার আরেকটি বিষয় অনেক সময় আমরা খেয়াল করি যে একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে, যদি বেগের মান 4 গুণ করা হয় তাহলে অনুরূপ কয়টি তক্তা ভেদ করবে, এরকম কোন কোশ্চেন আমাদের অনেক সময় থাকে। তাহলে এরকম একটা কোশ্চেন লিখতেছি, দেখো কোশ্চেনটা কি বললাম, যে একটি রাইফেলের গুলি একটি একটি তক্তা ভেদ করতে পারে যদি বেগের মান 4 গুণ করা হয়, তাহলে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে, কয়টি তক্তা ভেদ করতে পারবে। এই হলো একটি বিষয় যে একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে, তাহলে বেগের মান যদি 4 গুণ করা হয় তাহলে অনুরূপ কয়টি তক্তা ভেদ করবে। এই হলো আরেকটি বিষয় আমাদের। তাহলে দেখো আমরা যদি এইভাবে হিসাব করি, গতিশক্তির সূত্র থেকে যদি হিসাব করি, তাহলে ek1 সমান সমান হবে হাফ এম ভি নট স্কয়ার। তার মানে যে গুলিটি আমরা নিক্ষেপ করেছিলাম সেই গুলিটির বেগ হচ্ছে ভি নট এবং গুলিটির ভর হচ্ছে এম। তাহলে আমরা সচরাচর গতিশক্তির সূত্র কি জানি, গতিশক্তির সূত্র জানি হলো ইকে সমান সমান হাফ এম ভি নট স্কয়ার। এখন বলা হয়েছে বেগ 4 গুণ করতে হবে, তাহলে এখান থেকে যদি বলি ek2 সমান সমান কি হবে, হাফ এম এখানে ভি ওয়ান স্কয়ার। তাহলে কি হয়, তাহলে ek2 সমান সমান হবে হাফ এম, এখানে v1 এর মানটা v0 এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত, তাহলে v1 এর মান v0 এর সাথে সম্পর্কযুক্ত হলো v1 এর মান v0 এর 4 গুণ, তাহলে এখানে 4v0 তার উপরে স্কয়ার। তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে কি হবে, হাফ এম v0 স্কয়ার ইন্টু 4 এর বর্গ হচ্ছে কত, 4 এর বর্গ হচ্ছে 16। তাহলে আমরা এখান থেকে কি লক্ষ্য করলাম, ek2 সমান, এখান থেকে এই অংশটি লক্ষ্য করলে দেখা যাবে যে এইটি আর এই অংশটি পরস্পর সমান। তাহলে এই দুটি পরস্পর সমান মানে এই অংশটুকুর মান হলো ek1 এর সমান। অর্থাৎ আমরা এখানে যদি বলি ek2 সমান ek1 ইন্টু 16, তাহলে আমরা এখানে কি দেখলাম, এখানে যেটা দেখলাম যে ek2 ek1 এর 16 গুণ মানে 16 গুণ। অর্থাৎ যদি বেগ 4 গুণ করা হয় তাহলে পরের গতিশক্তি আগের গতিশক্তির 16 গুণ হয়। তাহলে পরের গতিশক্তি আগের গতিশক্তির যদি 16 গুণ হয় মানে 16 গুণ যদি হয়, তার মানে অবশ্যই আগের তুলনায় 16টি বেশি তক্তা ভেদ করতে পারবে।
তো এই ক্ষেত্রে আমাদের সহজে মনে রাখার যে সূত্র সেটি হচ্ছে এন স্কোয়ার। এই সূত্র আমরা মনে রাখবো, এন স্কোয়ার। এন স্কোয়ারটা কি, যে বেগ কত গুণ বৃদ্ধি করতেছি। তাহলে এখানে দেখো বেগ আমরা 4 গুণ বৃদ্ধি করছি, তাহলে এখানে 4 এর বর্গ, তাহলে 4 এর বর্গ কত হবে 16। যদি এখানে বেগ 5 গুণ করা হইতো তাহলে 5 এর বর্গ, 5 এর বর্গ কত হইতো, 5 এর বর্গ হইতো 25। তাহলে আমাদের এখানে মনে রাখার বিষয় হলো এন স্কোয়ার, যে বেগ কত গুণ বৃদ্ধি করতেছি, তাহলে অনুরূপ তক্তা ভেদ করতে পারবে তার বর্গ অনুসারে বৃদ্ধি পাবে। এটি হচ্ছে আমাদের আরেকটি বিষয়। এবং এর ঠিক উল্টা ঘটনাও হতে পারে, যে যদি গতিশক্তি 25 গুণ করা হয় তাহলে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে, বা বেগ কত গুণ করতে হবে। তাহলে সেই অনুসারে যদি বলি, এখানে যেমন এন স্কোয়ার বলা হয়েছিল, সেক্ষেত্রে রুট ওভার এন, তার রুট ওভার এন মানে 25টি তক্তা ভেদ করা হয়েছে। তাহলে আমরা যদি বলি এন এখানে 25, তার মানে কত হবে 5 গুণ। তাহলে এখানে বর্গ করতে হবে, আর যদি গতিশক্তি দিয়ে দেওয়া থাকে বা সংখ্যা যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে সেই সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা কত গুণ বেগ বৃদ্ধি করতে হবে সেই অংশটিকে আমরা পেয়ে যাব। তাহলে একটি হচ্ছে এন স্কোয়ার, আর একটি হলো রুট ওভার এন। এই দুটি জিনিস মনে রাখলে আমরা পরবর্তী যে সমস্যার সেই সমস্যার সমাধান করতে পারবো। এই হলো আরেকটি বিষয়। আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান আছে, যেটি এরকম হলো যে দুটি বস্তু, একটি হচ্ছে উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, আরেকটি বস্তুকে আমরা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করতেছি। তো এই দুটি বস্তু কখন কোথায় মিলিত হবে বা কত সময় পর মিলিত হবে, এই অংশটি কি অনেক সময় থাকে। তো এরকম একটা কোশ্চেন আমি বলতেছি, দেখো এরকম একটা কোশ্চেন হচ্ছে যে 10 মিটার পার সেকেন্ড বেগে, 6 নম্বর যদি বলি, তাহলে এখানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো ঠিক একই সময়ে 5 মিটার উপর থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো কখন বস্তু দুটি মিলিত হবে, কখন দুইটি বস্তু মিলিত হবে। এরকম যদি হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে T ইকুয়াল টু, উপরে থাকবে হলো H আর নিচে থাকবে হলো V। তাহলে আমাদের সূত্রটা কি বললাম, সূত্রটা বললাম T ইকুয়াল টু H ভাগ V। তাহলে এখানে দেখো দুইটি মানই দেওয়া আছে মাত্র, একটা হলো H যার মান হলো 5 মিটার, আর যে বেগটি দেওয়া আছে সেই বেগের মান হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটি মান দেওয়া আছে, তাহলে উচ্চতাকে বেগ দ্বারা ভাগ করলে কত সময় পর মিলিত হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে অ্যান্সারটা কত হবে, উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা দেওয়া আছে হলো 5 মিটার, আর বেগের মান দেওয়া আছে হলো 10 মিটার পার সেকেন্ড। তার মানে t ইকুয়াল টু হলো 0.5 সেকেন্ড, তার মানে 0.5 সেকেন্ড পর মিলিত হবে। তাহলে সূত্র কি বলছি, t ইকুয়াল টু H ভাগ V। এখন আমাদের কোশ্চেন বা তোমাদের কোশ্চেন থাকতে পারে, স্যার আপনি তো বললেন, তাহলে ঠিক আছে এবার করে দেখান কিভাবে হয়। তো ঠিক আছে, তাহলে আমরা দেখি কিভাবে হচ্ছে। তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি হবে, তো অবশ্যই দুটি বিষয় লাগবে। সেই দুটি অংশ কি কি, যে একটা উপর থেকে বস্তু ছেড়ে দেওয়া হচ্ছে, এরকম একটা বস্তু উপর থেকে ছেড়ে দেওয়া হবে, আরেকটি বস্তু নিচ থেকে নিক্ষেপ করা হবে। তো উপর থেকে যে বস্তুটি নিক্ষেপ করা হবে সেটা হলো ভি নট প্রাইম, যার মান হলো 0, কারণ আমরা জানি উপর থেকে কোনো বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেই বস্তুটার আদিবেগ 0 হয়। আর এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতা ছিল সেই উচ্চতাটা হলো h। এখন ভূপৃষ্ঠ থেকে বস্তুটি মনে করো x মিটার উচ্চতায়
মিলিত হবে। তাহলে যেহেতু টোটাল উচ্চতা h, ভূপৃষ্ঠ থেকে x মিটার উচ্চতায় মিলিত হবে, তাহলে অবশিষ্ট অংশটা হবে অবশ্যই h - x। এবং যে বস্তুটিকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হবে তার বেগের মান হচ্ছে v0। তাহলে দেখো এইরকম জায়গায় এসে দুটা বস্তু মিলিত হবে, এরকম জায়গায়। তো এরকম জায়গায় যদি মিলিত হয়, তো এইখান থেকে এই পর্যন্ত যেতে সময় লাগবে t, আবার উপর থেকে এই পর্যন্ত আসতে সময় লাগবে t। অর্থাৎ দুইজনের জন্য সময়ের মান একই হবে, কিন্তু দূরত্বের মান ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ নিচের বস্তুটি যত দূরত্ব অতিক্রম করবে, উপরের বস্তুটি ঠিক তত দূরত্ব নাও অতিক্রম করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি হবে দেখো। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে হিসাব নিকাশ করি, তাহলে উভয় ক্ষেত্রেই অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে। যেটা নিচ থেকে উপরে যাবে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে, মানে মাইনাস সূত্র হবে। আর উপর থেকে যেটা আসবে সেটা হলো প্লাস। তাহলে আমরা প্রথমে দেখি ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে। তাহলে ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে কি হবে, ঊর্ধ্বগামী বস্তুটি এখান থেকে এই পর্যন্ত গেল x, তাহলে এখানে হবে x ইকুয়াল টু v0t মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা হলো 1 নম্বর সমীকরণ, x ইকুয়াল টু v0t মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন নিম্নগামী যে বস্তুটি ছিল বা পড়ন্ত বস্তু যেটা ছিল, তাহলে পড়ন্ত বস্তু কি হবে, পড়ন্ত বস্তু h মাইনাস x ইকুয়াল টু v0 প্রাইম t প্লাস কি হবে, প্লাস হলো হাফ জিটি স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে h মাইনাস x ইকুয়াল টু এই অংশটুকুর মান 0। কেন 0? কারণ উপর থেকে যে বস্তুটি ছেড়ে দেওয়া হয়েছে সেই বস্তুটির আদি বেগের মান 0 ছিল। তাহলে 0 ইন্টু টি মানে 0। তাহলে এখান থেকে হবে হাফ জি টি স্কোয়ার। এটি ছিল 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ হলো x ইকুয়াল টু v0t মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর 2 নম্বর সমীকরণটি ছিল h মাইনাস x ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করব। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ যদি যোগ করি, তাহলে যোগ করার নিয়মটা কি, বাম দিকের গুলা বাম দিকে যোগ করতে হয় এবং ডান দিকের গুলা ডান দিকে যোগ করতে হয়। তাহলে বাম দিকের যোগ কি হবে, x প্লাস h মাইনাস x সমান এই পাশে কি হবে দেখো, v0t মাইনাস হাফ জিটি স্কোয়ার প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি লক্ষ্য করি, তাহলে দেখো এটা এটা কেটে যায়, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যায়, তাহলে h ইকুয়াল টু কি হবে, v0t। তাহলে আমরা এখান থেকে কি বলবো, t ইকুয়াল টু h ভাগ v0। তাহলে আমরা h এর মান কত বলছিলাম, h এর মান হলো 5 মিটার, আর বেগের মান কত, বেগের মান হলো 10 মিটার পার সেকেন্ড। তার মানে হলো 0.5 সেকেন্ড। তার মানে 0.5 সেকেন্ড পর মিলিত হবে। এই যে দেখো এই অংশটি তোমাদের আগে আমি দেখাইছিলাম যে t ইকুয়াল টু h ভাগ v0 হবে। তার মানে টোটাল যে দূরত্ব সেই দূরত্বটাকে আমরা v0 দ্বারা ভাগ করব। ভাগ করলে যেটা হবে সেটি হচ্ছে নির্দিষ্ট সময়, অর্থাৎ কত সময় পর মিলিত হবে। এখন এখানে কোশ্চেন থাকতে পারে যে কত দূরত্ব অতিক্রম করার পর মিলিত হবে। সহজ ব্যাপার, এই সময়ের মানটা যদি 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে দেখো v0 এবং যে আগের থেকে আছে এই t এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলেই দেখা যাবে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় মিলিত হবে। এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা যে 6টি অঙ্ক আজকে করলাম, আশা করি তোমরা ভালো করে বুঝেছো। এবং এই জাতীয় আরো অনেক অনেক টিপস আছে যে অঙ্কগুলি সরাসরি দেখলে বা 1 সেকেন্ডে দেখলেই আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। সেটা বিভিন্ন রকম অ্যাডমিশন টেস্টে হতে পারে, আবার তোমাদের যে পরীক্ষাগুলি হবে অবজেক্টিভের জন্য এই কোশ্চেনগুলি আসে। তো সচরাচর যে কোশ্চেনগুলি দেওয়া হয় এরকম টেকনিক্যাল কোশ্চেনগুলি দেওয়া হয় যাতে ক্যালকুলেটর ছাড়াই সহজেই কিভাবে অ্যান্সার করতে পারে, বা ক্যালকুলেটর তোমাদের ব্যবহার করতে দিবে না, এটাই স্বাভাবিক। তো ক্যালকুলেটর ছাড়াই আমরা কিভাবে করতে পারি এই টেকনিকগুলা মনে তোমাদের রাখতেই হবে। এবং যদি ভালো করতে চাও তাহলে তোমরা আমাদের সাথে থাকো, আমি আশা করি তোমরা আমাদের সাথে থাকবে, আমিও আছি তোমাদের সাথে। তোমাদের যা কিছু প্রশ্ন বা যা কিছু কমেন্ট তোমরা লেখো, তারপরে সমস্যার সমাধান আমরা দেব এবং নিয়মিত ক্লাসগুলি চলতে থাকবে। এই বলে আজকে ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ। ওকে।